আসসালামু আলাইকুম। রুই মাছের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং রুই মাছ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা রুই মাছের গঠন সহ আরো বেশ কিছু টপিক পড়ব। সো যারা রুই মাছ নামটা শুনলেই ভয় পাইতা অনেক বেশি, গত পর্ব দেখার পরে আশা করি অনেকের ভয়টা কেটে গেছে, তাই না? সো আমরা খুব সহজে বেশ কিছু টেকনিকের মাধ্যমে এই পুরা প্লেলিস্টটা সাজাবো। ওকে, সো পুরা প্লেলিস্টটা দেখো ভাইয়া। আশা করি রুই মাছ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আসো আমরা দ্বিতীয় পর্বটা শুরু করি রুই মাছের। সো দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো রুই মাছের গঠন। আমরা গতদিন গঠন সম্পর্কে কিন্তু বেশ কিছু পড়া অলরেডি পড়ে ফেলছি। আসো, তো গতদিন আমরা যা পড়ছি সেটা দেখার জন্য গত ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। রুই মাছের গঠন পড়ার জন্য ফার্স্টে একটা চিত্র আঁকায় ফেলি। সো এই যে এইটা হচ্ছে একটা রুই মাছ। ওকে, তো রুই মাছের দেহকে আমরা পুরো রুই মাছকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। প্রথম যে অংশটা এই যে এই পর্যন্ত, এই অঞ্চলটাকে বলা হয় মাথা, রুই মাছের মাথা। এরপরে এই পর্যন্ত লেজের আগ পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে দেহকাণ্ড, এবং শেষ যে অংশটা সেটাকে বলা হয় লেজ। তো রুই মাছের গঠন পড়ার জন্য এই তিনটা অংশ নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তো ফার্স্টে আসো আমরা মাথা নিয়ে একটু পড়ি। তাহলে রুই মাছের তিনটা অংশ, এর মধ্যে প্রথম অংশটা হচ্ছে রুই মাছের মাথা। তো মাথা সম্পর্কে গতকালই আমরা একটা ইনফরমেশন পড়ছি। রুই মাছকে বলা হয় কার্প জাতীয় মাছ, তাই না? তো কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু মাথাটা আইশবিহীন হয়, তাই না? তাহলে রুই মাছের মাথাটাও হবে আইশবিহীন, এই কথাটা মনে রাখো ভাইয়া। তাহলে প্রথম কথাটা হচ্ছে রুই মাছের মাথা এটা আইশবিহীন। তো রুই মাছের মাথায় কি কি থাকে সেটা একটু দেখাই তোমাদের। যেমন রুই মাছের মাথায় প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রুই মাছের চোখ থাকে। ওকে, এই যে দেখো রুই মাছের চোখ। এরপরে বি নাম্বার যে জিনিসটা আছে, রুই মাছের নাসারন্ধ্র থাকে, এখানে থাকে নাসারন্ধ্র। এরপরে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল, এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। তো এই ম্যাক্সিলারি বারবেল কোথায় থাকে মনে রাখো, ম্যাক্সিলারি বারবেল থাকে ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো এই ম্যাক্সিলারি বারবেল এটা অনেকে চেনো না। ম্যাক্সিলারি বারবেল কোথায় থাকে? ঊর্ধ্ব চোয়াল মানে তো বোঝো, ঊর্ধ্ব চোয়াল মানে হচ্ছে মাছের যে উপরের দিকে যে চোয়ালটা, উপরের দিকে যে ঠোঁটটা বা টুন্ডটা, তার পাশে থাকে। আমি যদি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি তোমাদের, যদিও ভালো চিত্র আমি পাই নাই বা ভালো প্রিন্টের চিত্র আমি পাই নাই, একটু দেখার চেষ্টা করো। এই যে এটা হচ্ছে একটা রুই মাছের এই যে দেখো এটা কি, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, তাই না? এবং ঊর্ধ্ব চোয়ালের যে পাশের দিকের যে অঞ্চলটা, এইখান থেকে দেখো, তোমরা চিত্র দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো একটু দেখতে পাইলে একটু বোঝার চেষ্টা করে দেখো। এইখানে একটা অংশ আছে, এটাই হচ্ছে সেই ম্যাক্সিলারি বারবেল। হ্যাঁ, এই যে চিত্রটি একটু বড় করে দেখো, বড় করে এখন একটু দেখার চেষ্টা করো। এই যে এই অংশটার নাম হচ্ছে ম্যাক্সিলারি বারবেল, বুঝতে পারছো? ওকে, এরপরে যে ইনফরমেশনটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল ছাড়া এখানে আরো একটা অংশ আছে যেটাকে বলা হয় তুণ্ড কথাটার অর্থ হচ্ছে ঠোঁট। এরপরের যে অংশটা সেটা হচ্ছে কানকো। এই অংশটা হয়তোবা তোমরা প্রত্যেকে চেনো। কানকোর কাজ হচ্ছে রুই মাছের যেই ফুলকার রন্ধ্রটা থাকে, এই ফুলকা রন্ধ্রের উপরে একটা আবরণ, এই আবরণটাকে বলা হচ্ছে কানকো। তাহলে কানকোর কাজ কি ভাইয়া? এটা ফুলকা রন্ধ্রের আবরণ হিসেবে কাজ করে। এটা ফুলকা রন্ধ্রের আবরণ হিসেবে কাজ করে, ফুলকা রন্ধ্রের আবরণ। ঠিক আছে ভাইয়ারা? ওকে, এরপরে যে অংশটা আছে রুই মাছে সেটা হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা।
এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা এটা থাকে, মনে রাখো, এটা রুই মাছের যে কানকো আছে কানকোর নিচের দিকে থাকে, ঠিক আছে? তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দার অবস্থানটা মনে রাখো, এটা কানকোর নিচে, এটা কানকোর নিচে। এবং এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজটাও মনে রাখো, এটা ফুলকা প্রকোষ্ঠের যে অর্ধচন্দ্রাকৃতির যে ছিদ্রটা আছে সেটাকে ঢেকে রাখে, বুঝতে পারছো? তাহলে ওই যে ফুলকারন্ধ্র আছে, এই ফুলকারন্ধ্রের যে ছিদ্রটা, সেই ছিদ্রটাকে ঢেকে রাখা কার কাজ ভাইয়া? এই যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। একটু পরে আমি দেখা দিচ্ছি ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কোনটা। ফার্স্টে এই কথাটাই লিখে নাও যে এটা ফুলকা প্রকোষ্ঠের, এটা ফুলকা প্রকোষ্ঠের অর্ধচন্দ্রাকৃতির অর্ধচন্দ্রাকৃতির পর্দা বা রন্ধ্র ঢেকে রাখে, ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কোনটা এটাও একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তোমরা একটু দেখার চেষ্টা করো, যদি ভালো করে দেখা যাচ্ছে না আমি জানি, তবুও একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ ভাইয়া, এই যে দেখো, এই যে এইখানে যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটাই হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। এই যে উপরের যে অংশটা, এটা হচ্ছে কানকো, এবং কানকোর ঠিক নিচের দিকে এই যে এই পর্দাটার নামই হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এবং এই যে দেখো, এই ভেতরে এটা এর ভেতরে দেখা যাচ্ছে, ভেতরে ফুলকা আছে, এই যে ভেতরে লাল যে অংশটা দেখতে পাচ্ছ ফুলকা। তো এই ফুলকার যে রন্ধ্রটা বা এই ছিদ্রটাকে ঢেকে রাখা কার কাজ? এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ, বুঝছো ভাইয়া? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা মাথা সম্পর্কে পড়লাম, রুই মাছের মাথা সম্পর্কে পড়ছি। এরপর আসো আমরা রুই মাছের দেহকাণ্ড সম্পর্কে একটু পড়ি। তাহলে 2 নম্বর যে অংশটা রুই মাছের, সেটা হচ্ছে রুই মাছের দেহকাণ্ড। দেহকাণ্ড নিয়ে যে পড়াগুলো আছে সেগুলো কিন্তু গতদিনই আমরা বেশিরভাগ পড়া শেষ করে ফেলছি, তাই না? যেমন দেহকাণ্ডে কি আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, গতদিনই আমরা পড়াগুলো শেষ করে ফেলছি। যেমন দেহকাণ্ডে অনেক আইস থাকে, তাই না? আইসের গঠনটা আমরা পড়বো। এখানে দেহকাণ্ডে কি আছে ভাইয়া? এখানে আইস থাকে। এরপরে গতদিন আমরা পড়ছি দেহকাণ্ডে এখানে পার্শ্বরেখা আছে, তো পার্শ্বরেখা সম্পর্কে তো আমরা পড়ছি গত ক্লাসে। এরপরে এই দেহকাণ্ডে অনেকগুলা পাখনা আছে, পাখনা নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? তো এগুলো নিয়ে আর কথা বলতেছি না। এছাড়া আরো কি আছে ভাইয়া? এখানে 3টা ছিদ্র হচ্ছিল, তাই না? পাঁজরে, মনে আছে কিনা তোমাদের? তাহলে দেহকাণ্ডে কি কি নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি, সেটা একটু লিখে দিই তোমাদের। যেমন দেহকাণ্ড নিয়ে আমরা কিন্তু প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে ছিদ্রপথ, এটা নিয়ে আলোচনা আমরা করে ফেলছি, ছিদ্রপথ নিয়ে। 2 নাম্বার আমরা পাখনা নিয়েও পড়ে ফেলছি, পাখনা সম্পর্কে আমরা পড়ছি। এরপরে আমরা এই যে পার্শ্বরেখা, এই পার্শ্বরেখা সম্পর্কেও পড়ছি, তাই না ভাইয়া? পার্শ্বরেখা এটা নিয়েও আমরা পড়ছি। তাহলে আজকে আমরা যেটা নিয়ে পড়বো, যে বিষয়টা 4 নাম্বার আরো একটা অংশ থাকে, সেটা হচ্ছে আইস। এই আইস নিয়ে আমরা পড়াশোনা এখনো করি নাই, আজকেই সেটা পড়বো। ওকে, তাহলে নতুন একটি স্লাইড নিয়ে নিই তোমাদের জন্য, এবং এই আইসের গঠনটা একটু তোমাদেরকে দেখাই, কারণ আইসের গঠনটা এটা পরীক্ষা আসতে পারে। তাহলে আসো আমরা এই আইস সম্পর্কে পড়ি। রুই মাছের আইস সম্পর্কে প্রথম যে কথাটা তোমাদের মনে রাখতে হবে, মনে রাখো রুই মাছের যে আইসটা, এটাকে বলা হয় সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস। এখানে নামের শেষ অংশটা একটু খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে অয়েড। এই নামের শেষ অংশে অয়েড, এই অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। এবং নামের শুরুতে আছে সাইকেল। সাইকেল মানে কি ভাইয়া? সাইকেল মানে হচ্ছে বৃত্ত। তাহলে রুই মাছের যে আইসটা তোমরা একটু খেয়াল করে দেখবা, রুই মাছের আইসটা একটা সার্কেলের মতো বা সাইকেলের মতো গোলাকার, তাই না? তাহলে এই আইসটাকে বলা হয় সাইক্লয়েড আইস। এরপরে যে কথাটা মনে রাখবা, রুই মাছের আইসের যে কেন্দ্র,
এই কেন্দ্রটা কিন্তু লালচে বর্ণের। কেন্দ্র লালচে কিছুটা। তবে এই রুই মাছের আইসের যে প্রান্তটা, সেই প্রান্তটা কিন্তু লালচে না, সেটা হচ্ছে কালো বর্ণের হয়। এই কথাটাও মনে রাখো ভাইয়া। এরপরে যে কথাটা মনে রাখবা, রুই মাছের আইসের যে রাসায়নিক উপাদান দ্বারা গঠিত রাসায়নিক উপাদান আছে এইখানে, সেই উপাদানটার নাম হচ্ছে কোলাজেন। চুন ও কোলাজেন আছে, চুন এবং কোলাজেন আছে। এবং রুই মাছের আইস সম্পর্কে আরেকটা কথা মনে রাখো, রুই মাছের আইস এটা ডার্মাল পকেটে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে প্রতিটি আইস মাছের দেহের একটা অংশ, যেটাকে বলা হয় ডার্মাল পকেটে সংযুক্ত থাকে, ক্লিয়ার ভাইয়া? বুঝছো বিষয়টা? ওকে, তাহলে রুই মাছের আইসটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। রুই মাছের আইসের চিত্রটা আঁকাবো, যদিও আমার চিত্রের হাত দুর্দান্ত, তোমরা জানো। সো আসো একটু কষ্ট করে আঁকানোর চেষ্টা করি রুই মাছের আইসটা। তো আমার সাথে সাথে তোমরা আঁকাইতে পারো। দেখো, রুই মাছের আইসের একদম কেন্দ্রের যে অংশটা, সেটাকে বলা হয় ফোকাস। ওকে, একদম কেন্দ্রে একটা বৃত্তাকার অংশ থাকে। এই বৃত্তাকার অংশটাকে কি বলা হয় ভাইয়া? এই বৃত্তাকার অংশটাকে বলা হয় ফোকাস। এটাকে বলা হয় ফোকাস, বা যার আরেকটা নাম আমি বলতে পারি নিউক্লিয়াস। ফোকাস বা নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে এই ফোকাসকে কেন্দ্র করে ফোকাসের চারদিকে বৃত্তাকারে কিছু অংশ দেখা যায়। হ্যাঁ, বৃত্তাকারে কিছু অংশ দেখা যায়, যেগুলোকে বলা হয় সার্কুলি। অনেকগুলো আছে। আমি তার এই বৃত্তাকার অংশগুলো আঁকানোর আগে আমি আরেকটা জিনিস আঁকাইনি, তাহলে আমাদের চিত্রটা আঁকাইতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে রেডি মাছের এই যে এই অংশটা, এটাকে বলা হয় রেডি। এটাকে ফার্স্টে একটু আঁকাই ফেলি, তাহলে আমাদের চিত্রটা আঁকাইতে একটু সুবিধা হবে। ওকে, ফার্স্টে আমি রেডি গুলো আঁকাই নিলাম। ওকে, এবার আসো আমরা এই যে সার্কুলি গুলো পূর্ণ করে ফেলি। সার্কুলি আরো অনেকগুলা আমি আঁকাবো, ঠিক আছে? তাহলে দেখো, এই যে এ হচ্ছে সার্কুলি। তাহলে আমার সাথে আঁকাইতে থাকো এইভাবে। দেখো তো, রুই মাছের আইসের যে এই যে সার্কুলি, এই যে এই অংশগুলা, এগুলাকে বলা হচ্ছে সার্কুলি। দেখতে কেমন? নিশ্চয় সার্কেলের মতো, এই কারণেই বলা হয় সার্কুলি, তাই না? তো বায়োলজি বিষয়টা এইভাবে পড়তে হয়, বুঝছো? নামের সাথে দেখো সবকিছু মিল আছে। ওকে, তাহলে শেষ সার্কুলিটা আমি আঁকাই দিই। এই যে এটা হচ্ছে শেষ সার্কুলি, এটা হচ্ছে শেষ সার্কুলিটা। তাহলে এই যে দেখো, এই ফোকাসকে কেন্দ্র করে যে গোলাকার যে অংশগুলা, সেগুলাকে বলা হয় সার্কুলি। এগুলার নাম হচ্ছে, এটা হচ্ছে সার্কুলি। তবে দেখো, সার্কুলি এই নামটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। সার্কুলি নামের শেষ অক্ষরটা একটু খেয়াল করে দেখো, নামের শেষে আছে আই। এখানে কোন নামের শেষে বায়োলজিতে যদি কখনো দেখো আই আছে, ডাবল আই, এটা হচ্ছে বহু বচন। এটা দ্বারা বোঝায় বহু বচন। আর কোন নামের শেষে যদি কখনো দেখো আস আছে, এই আস কথাটার অর্থ হচ্ছে এক বচন। বুঝতে পারছো ভাইয়া? তাহলে সার্কুলি তার মানে কি? বহু বচন। অনেকগুলা সার্কুলাসকে একসাথে বলা হয় সার্কুলি। দেখো, আমি যদি শুধুমাত্র এইটাকে বুঝাই, তাহলে সেটা কি এক বচন, মাত্র একটাকেই বুঝাচ্ছি, সেটাকে আমরা বলবো সার্কুলাস। আর যদি সবগুলাকে একত্রে আমি বলি, এই সবগুলা কি আসলে? এগুলো হচ্ছে সার্কুলি।
হ্যাঁ, তো তোমরা অনেকে ঘাবড়ে যাও এই টাইপের নামগুলা দেখে। বইয়ের মধ্যে কোথাও লেখা থাকে সার্কুলাস, কোথাও লেখা আছে সার্কুলি। তো আশা করি এখন থেকে বুঝতে পারবা, তাই না? তো এই সার্কুলিগুলা, এই সার্কুলিগুলার মধ্যে কিছু কিছু সার্কুলি থাকে যে সার্কুলিগুলা আকার একটু মোটা হয়। এই যে দেখো, দেখো তো এই সার্কুলিটা কেমন একটু মোটা হয়ে গেছে না? আমি একটু মোটা করে আঁকে দিচ্ছি। এই যে দেখো এই সার্কুলিটা কেমন হয়ে গেছে ভাইয়া, এই সার্কুলিটা অন্যগুলার চেয়ে একটু মোটা হয়ে গেল। এই যে দেখো সার্কুলিটা, হ্যাঁ এই যে দেখো এই সার্কুলিটা অন্যগুলার চেয়ে একটু মোটা হয়ে গেছে। তো এই যে সার্কুলিগুলা একটু মোটা হয়ে যায়, সেই সার্কুলিগুলাকে একটা বিশেষ নামে ডাকা হয়। বুঝতে পারছো? এই যে এই মোটা সার্কুলি, এগুলাকে বলা হয় অ্যানুলি, যার আরেকটা নাম হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা। এটাকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা। এই বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলির কাজ হচ্ছে এটা দেখে মাছের বয়স নির্ণয় করা হয়। বুঝতে পারছো? তাহলে এই অ্যানুলির কাজ কি ভাইয়া? এই অ্যানুলির কাজ হচ্ছে এটা দেখে, এই অ্যানুলিটা পর্যবেক্ষণ করে মাছের বয়স, এটা দেখে একটা মাছের বয়স বোঝা যায়। হ্যাঁ, মাছ তো পানিতে থাকে, তো একটা মাছ তুলে তুমি কিভাবে বুঝবা যে এই মাছটার কতদিন বয়স, হ্যাঁ কত বছর হয়েছে? তো সেটা বোঝা যায় এই অ্যানুলি বা এই যে এই স্পষ্ট রেখাগুলাকে, এই যে এগুলো হচ্ছে স্পষ্ট সার্কুলি। তাহলে অ্যানুলি কোনগুলা? অ্যানুলি হচ্ছে এই যে স্পষ্ট যে সার্কুলি গুলা, সেগুলাকে বলা হয় অ্যানুলি। হ্যাঁ, স্পষ্ট সার্কুলাস, সরি স্পষ্ট যে সার্কুলাস, সেগুলোকে বলা হয় অ্যানুলি। এবং এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হচ্ছে এটা মাছের বৃদ্ধি ও বয়স জানা যায় এটার মাধ্যমে, বয়স জানা যায়। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো আশা করি, তাই না? এরপরে দেখো রুই মাছের এই যে এই প্রান্তটাকে বলা হচ্ছে অগ্রপ্রান্ত। উপরের দিকের যে অংশটা সেটা হচ্ছে অগ্রপ্রান্ত, এটাই অগ্রপ্রান্ত। এবং এই নিচের দিকে যে প্রান্ত সেটাকে বলা হয় পশ্চাৎ প্রান্ত, এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। তো একটু আগে আমি একটা কথা বলছি না যে রুই মাছের যে আইসটা সেটা ডার্মাল পকেটে, এই যে দেখো প্রতিটা আইস কোথায় যুক্ত থাকে বলতো? ডার্মাল পকেটে সংযুক্ত থাকে। তো এই ডার্মাল পকেটটা, এই আইসের কোন অংশটা ডার্মাল পকেটে সংযুক্ত থাকে জানো? এই যে অগ্রপ্রান্তটা। এই অগ্রপ্রান্ত রুই মাছের যে ডার্মাল পকেট আছে সেই পকেটের ভেতরে এটা সকেটের মতো ঢোকানো থাকে। বুঝতে পারছো বিষয়টা? এবং এইখানে এই যে এই অংশগুলা দেখতে পাচ্ছ, এখানে কিছু খাঁজ দেখতে পাচ্ছ, এই যে এটা একটা খাঁজ, এই যে এখানে কিছু খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজগুলাকে বলা হয় রেডি। এই খাঁজগুলাকে বলা হয় রেডি। তাহলে এই রেডি আসলে কি? রেডি হচ্ছে রুই মাছের যে অগ্রপ্রান্ত থাকে, এই অগ্রপ্রান্তে যে খাঁজটা দেখা যায়। তাহলে রুই মাছের যে আইসের অগ্রপ্রান্তে, আইসের অগ্রপ্রান্তে যে খাঁজ দেখা যায়, এই খাঁজটাকে বলা হয় রেডি। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই হচ্ছে একটা রুই মাছের আইসের গঠন। আশা করি তোমাদের মনে থাকবে এই আইসের গঠন, তোমাদের পরীক্ষা আসলে তোমরা পারবা। ঠিক আছে? খুব বেশি কিন্তু কঠিন না, একটু দেখো ভালো করে, দু একবার আঁকাও, দেখো ইজি হয়ে যাবে তোমাদের কাছে। বুঝছো? সো তোমরা যদি একটু রেডিটা আগে আঁকাই ফেলো, ফার্স্টে যদি রেডিটা আঁকাই নাও, তাহলে দেখবা যে তোমাদের আঁকানোটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। বুঝছো? তবে ফার্স্টে যদি সার্কুলাসটা আঁকানোর চেষ্টা করো, সেই ক্ষেত্রে দেখবা যে একটু কঠিন হবে, হার্ড লাগবে আঁকানোটা। বুঝতে পারছো? এই আইস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিই। যেমন এই আইসের বৃদ্ধি হয় কোন মাসে জানো? এই আইসের বৃদ্ধি হয় বসন্ত ও গ্রীষ্মকালে। বসন্ত ও গ্রীষ্মকালে এবং আইসের কয়টা ক্ষেত্র আছে জানো? আইসের মোট 3টা ক্ষেত্র আছে। তো এই ক্ষেত্রগুলো আমি তোমাদেরকে দেখাই দিই। যেমন অগ্রক্ষেত্র আছে, পশ্চাৎ ক্ষেত্র আছে এবং পাশের ক্ষেত্র। তাহলে আইসের ক্ষেত্র কয়টা ভাইয়া? আইসের ক্ষেত্র হচ্ছে 3টা। তাহলে 3টি ক্ষেত্র আছে আইসের। তাহলে 3টি ক্ষেত্র কি কি? প্রথমটা হচ্ছে অগ্রক্ষেত্র,
অগ্রক্ষেত্র। এবং এই অগ্রক্ষেত্র সম্পর্কে একটু আগে আমি বলছি, এটা ওই যে ডার্মাল পকেটে সংযুক্ত থাকে, এটা ডার্মাল পকেটে সংযুক্ত থাকে, পকেটে যুক্ত থাকে। এবং এটা সম্পর্কে আরেকটা কথা মনে রাখো, এটা তন্তুময় যোজক টিস্যু নির্মিত, তন্তুময় যোজক টিস্যু নির্মিত। ওকে ভাইয়া, এরপরে 2 নাম্বার হচ্ছে পার্শ্বক্ষেত্র। পার্শ্বক্ষেত্র, তাহলে পার্শ্বক্ষেত্র কোথায় থাকে? এটা থাকে দুই পাশে, এটা থাকে দুই পাশে। এবং 3 নাম্বার যে ক্ষেত্রটা, 3 নাম্বার ক্ষেত্রটা হচ্ছে পশ্চাৎক্ষেত্র। পশ্চাৎক্ষেত্র, তাহলে অগ্রক্ষেত্র কি দ্বারা গঠিত ছিল ভাইয়া? অগ্রক্ষেত্র ছিল যোজক টিস্যু দ্বারা গঠিত, এবং পশ্চাৎক্ষেত্র এটা গঠিত হয় ডেন্টিন দ্বারা। এটা ডেন্টিন নির্মিত, ডেন্টিন নির্মিত, নির্মিত। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখো, বুঝছো ভাইয়া? তাহলে এই হচ্ছে রুই মাছের দেহকাণ্ড নিয়ে যত পড়াশোনা। এবং শেষ যে পড়াটা আছে, শেষ যে অংশটা রুই মাছের, দেখো আমরা এই যে চিত্র থেকে দেখতে পাচ্ছি, এতটুকু হচ্ছে মাথা, এরপরের অংশটা হচ্ছে দেহকাণ্ড, এবং শেষ যে অংশটা সেটা হচ্ছে লেজ। তো লেজ নিয়ে তো আমরা গতদিন পড়ছি, পুচ্ছ পাখনা নিয়ে, তাই না? এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ রুই মাছের। এবং এই 3 নাম্বার, সি নাম্বার লেজ সম্পর্কে জাস্ট একটা কথাই মনে রাখো, রুই মাছের লেজ সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এই লেজটাকে বলা হচ্ছে হোমোসার্কাল লেজ। ওকে, এই লেজটাকে কি বলা হয় ভাইয়া? এই লেজটাকে বলা হয় হোমোসার্কাল লেজ, হোমোসার্কাল লেজ। তো এইখানে নামের শুরুতে আছে হোমো, এই বিষয়গুলো আশা করি তোমাদের কাছে এখন ডাল ভাত। হোমো মানে কি এটা তোমরা জানো। এই হোমো কথাটার অর্থ হচ্ছে সম, হোমো মানে সম বা একই, বুঝছো? তাহলে হোমো সার্কাল, সার্কাল মানে কি যে সার্কেল, তাই না, বৃত্ত। তাহলে হোমো সার্কাল মানে কি একই রকমের যে সার্কেল, সেটাকে বলা হচ্ছে হোমো সার্কাল। তাহলে এদের লেজটা কেমন, এটা তোমরা যে কোনো মাছের এই যে এই পাখনাটা দেখলেই বুঝতে পারবা। আমাদের চারপাশে যে মাছগুলা দেখা যায়, দেখো তো এখানে যে পুচ্ছ পাখনাটা বা এখানে যে লেজটা, এইখানে লেজ কয়টা আছে? এই যে এই পাশে একটা, এই যে একটা। তো দেখো তো দুই অংশটা, এই দুই পাশটা কি সমান না? এই পাশে যত বড় এই পাশে তত বড়ই না? তার মানে কি দুইটা সম বা দুইটা একই রকমের দেখতে, তাই না? তো এই কারণে এদের লেজটাকে বলা হয় হোমোসার্কাল লেজ, বুঝতে পারছো? সো এই হচ্ছে রুই মাছ নিয়ে যত পড়াশোনা। আশা করি তোমরা রুই মাছের গঠনটা খুব ভালো মতো বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা রুই মাছের যে রক্ত সংবহন সেটা নিয়ে খুব বিস্তারিতভাবে পড়বো। যাদের রুই মাছের রক্ত সংবহন নিয়ে সমস্যা আছে, আমার মনে হয় যে বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যাটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন নিয়ে, এটা বেশিরভাগ স্টুডেন্টই বোঝো না। সো রুই মাছের সম্পর্কিত যে পরবর্তী ভিডিওটা সেটা অবশ্যই দেখবে। এই ভিডিওটা দেখার পরে আমি আপলোড দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। সো তোমরা এই ভিডিওটা দেখার পরেই অবশ্যই পরের ভিডিওটা দেখবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।